সাইবেরিয়ার দক্ষিণের একটি অঞ্চল, সেইখান দিয়ে উড়ে যাচ্ছে নৌকার মতো দেখতে অদ্ভুত একটি বাহন। সেই বাহনের একটা কক্ষ বিশাল এক কারাগার, তার মধ্যে বেশ কয়েকজন বন্দী রয়েছেন। বন্দীদের দেখতে বেশ ভয়ানক, তাদের মাথায় বিশাল বিশাল শিং এবং তাদের চোখ মুখ দাঁত দেখে মনে হচ্ছে তারা ভীষণ হিংস্র। বেশ কয়েকটা সেল রয়েছে, সেই সেলগুলো পাহারা দিচ্ছে বিশাল আকৃতির বড় বড় দৈত্য জিন। নিচে অসংখ্য বরফ দিয়ে তৈরি জিনেরা হাঁটাহাঁটি করছে। খানিকক্ষণ বাদে ইউসুফের জ্ঞান ফিরল। ইউসুফ উঠে দেখল সে একটা জায়গায় বন্দী এবং সে যে জিনিসটার মধ্যে বসে আছে সেটা একটি কারাগারের মতো সেল এবং নৌকার মতো দেখতে বিশাল এক বড় জাহাজ। তার আশেপাশেও বেশ কয়েকটা জাহাজের মতো জিনিস রয়েছে। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে এসব জাহাজগুলো আসমান দিয়ে ভাসছে, কোনো পানির উপর দিয়ে চলছে না। কি এক অদ্ভুত বিষয়। সে সঙ্গে সঙ্গেই মায়াকে ডাকতে শুরু করলো, কিন্তু মায়া তখন অজ্ঞান হয়ে আছে। হানিফা এবং সে বৃদ্ধ লোকটা তখন পর্যন্ত সেখানে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। সে উঠে চারপাশটা চোখ বোলালো এবং এরকম জিনিস দেখতে পেল। সে যখন নিচে তাকালো দেখল বড় বড় দৈত্যাকৃতির মনে হচ্ছে বরফ দিয়ে তৈরি এমন কিছু দৈত্য তাদের ওই জিনিসটাকে নিয়ে যাচ্ছে এবং তাদের পিছু পিছু আসছে। এবং ছোট ছোট অনেক অদ্ভুত দেখতে জন্তু যাদের পিঠের উপর কিনা এরকম ছোট ছোট দৈত্য বসে আছে এবং প্রত্যেকের গায়ের রং একদম সাদা বরফের মতো ধপধপে। বরফ গলে গলে পড়লে যেরকম দেখা যায় তাদের শরীরও ঠিক তেমনই। মনে হচ্ছে বরফের দেশে থাকতে থাকতে তাদের শরীরের ওপরও বরফের পারদ জমে গিয়েছে। ইউসুফ কি করবে কিছু বুঝতে পারছে না। সে সঙ্গে সঙ্গে উঠেই একটু বুদ্ধি খাটালো। সে যদি এখানে কোনো প্রকার হই হুল্লোড় করে তাহলে কোনোভাবেই এখান থেকে বেঁচে ফিরবে না, হয়তো তাকে অনেক বড় খেসারত দিতে হবে। সে একটু পানি ছেটালো হানিফা এবং মায়ার চোখে মুখে। তার ব্যাগে পানি ছিল, সেই পানি ছেটানোর সঙ্গে সঙ্গে হানিফা উঠে বসলো এবং তার পাশে ইউসুফ সবাইকে চুপ করতে বলল, কারণ তারা এমন একটা জায়গায় আছে যেটা কিনা তারা আন্দাজও করতে পারবে না। ইউসুফের মাথায় একটা ছক কষতেছে। তার যতটুকু মনে হয় যে এর আশেপাশে কোথাও একটা জায়গায় এবাকে লুকানো রাখা আছে এবং তার বাবা নিশ্চয়ই কাঁচা কোনো কাজ করেননি, যেহেতু ওই লোকটা তাকে বলে গিয়েছে যে এই জায়গার আশেপাশের সমস্ত জায়গায় যেহেতু অনেক সিকিউরিটি বেষ্টিত আছে সেহেতু সে নিরিবিলি এটার ভেতরে প্রবেশ করতে হবে। সে হানিফাকে বলল, শোনেন, আমাদেরকে এটার ভেতরে প্রবেশ করতে হবে। যেই পথ আমরা গোপনে পাড়ি দিতাম সেই পথ এরা আমাদেরকে পাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আমি জানি যে এরা আমাদেরকে নিয়ে কোনো কারাগারে রাখবে, সেখান থেকে কোনো একটা প্ল্যান কষে আমরা দ্রুত বের হতে পারবো এবং এবার সম্পর্কে আমরা খোঁজ পাবো। তবে আমার এতটুকু খারাপ লাগছে যে আমার বাবা এখন পর্যন্ত সেই কারাগারে বন্দী, কখন না জানি তাকে কোনো ক্ষতি করে ফেলে। চাচাজি, আমার আব্বাজানকে যত দ্রুত পারি আমি উদ্ধার করতে চাই, তার জন্য এখন আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। বৃদ্ধ লোকটা বলেন কি যে, হ্যাঁ ইউসুফ, তুমি সঠিক কথা বলেছ, তবে আমার যতটুকু মনে হয় যে এরা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে চিনতে পারবে, কারণ তোমার বাবার সঙ্গে তোমার চেহারার হুবহু মিল আছে। ইউসুফ বলল কি যে, সেটি তো আমি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যেন আমাকে লুকিয়ে এরা ভিতরে নিয়ে যায়, আর আমার যতটুকু মনে হয় যে এদের বিশাল এক রাজ্য আছে। হানিফা তখন বলল, থাকতে পারে, তবে এরকম মেরু অঞ্চলে আমরা কোনো দিন আসিনি, এই প্রথমবারের মতো আমি এই অঞ্চলে পা রাখলাম। এরকম জায়গাও যা আছে সেটা আমি জানতাম, তবে এতটুকু ভয়ানক জায়গা আছে সেটা সম্পর্কে ধারণা ছিল না। পৃথিবীর এই পাশটাতে তো জিনেদের কোনো অস্তিত্বই এতদিন পর্যন্ত দেখিনি, কিন্তু বরফের পারতে পারতে যে এরা এরকমভাবে লুকিয়ে আছে সেসব বিষয় আমার জানা ছিল না। হতে পারে যে এদেরও হয়তো কোনো রাজা আছে। আমি যতটুকু জানতাম যে কোল্ডারি হচ্ছে বরফের দেশের রাজা, কিন্তু কোল্ডারের উপরে কি কেউ আছে আমার জানা নেই। আদিরাজের যুগ থেকে এই সাইডটা একদমই ভিন্ন রকমের ছিল। চলুন ভিতরে যাই, তারপরে দেখা যায় কি হবে। তারপর ইউসুফ বলল, আপনারা অজ্ঞান হওয়ার ভান ধরে পড়ে থাকুন, আমি দেখছি এখানের গতিবিধি কতটুকু আছে। তারপর তারা সবাই আবার অজ্ঞান হবার ভান ধরে নিচে শুয়ে পড়ল, কিন্তু তারা সমস্ত কিছু দেখছে। খানিকক্ষণ বাদে সেই বরফের নৌকাটা একটা বিশাল আকৃতির হিমালয়ের মতো পাহাড়ের সামনে এসে দাঁড়ালো। কিছু একটা বলার পরে সেই পাহাড়ের বিরাট এক দ্বার খুলে গেল। এত বড় দ্বার হানিফা কেন কেউ কোনো দিন দেখেনি, এমনকি তাদের রাজ্যেও, কুরুলুস রাজ্যেও এত বড় কোনো দ্বার কোথাও নেই। সঙ্গে সঙ্গেই সেই দ্বারটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো নৌকা ছিল, নৌকা না কি জিনিস সেই বাহন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, সেই জিনিসটা বরফের ভেতরে ঢুকে যেতে লাগলো। তার ভিতরে ভিন্ন এক জগৎ। এ কোন জায়গায় চলে এসেছি? হানিফা দেখে আসলেই চমকে গেল।
সে এত বছরের সেনাপতি জীবনে এরকম কোনো কিছুই দেখেননি। এরকমও যে একটা জায়গা থাকতে পারে, এটা কোন জায়গা? সঙ্গে সঙ্গে তারা ভিতরে প্রবেশ করলো এবং দেখতে পেল ভিতরে বিশাল এক রাজ্য, এবং সেই রাজ্যের মধ্যে রয়েছে নানান আকৃতির নানান ধরনের জিন। তারা হু হু করে চিল্লাচ্ছে, মনে হচ্ছে যে কোন ধরনের কয়েদিকে বন্দি করে নেওয়া হয়েছে এবং এদেরকে হয়তো গণসম্মুখেই হত্যা করতে হবে, সেজন্য তারা চিল্লাচ্ছে। অসংখ্য প্রজা নিচের দিকে তাকিয়ে আছে। তারা আমাদেরকে একটা বড় গোপন কক্ষে নিয়ে গেল এবং সেখানে নিয়ে সমস্ত যেসব জিনদেরকে আটক করে নিয়ে এসেছে তাদেরকে নামালো এবং খুব বর্বরতার সাথেই তাদেরকে মারধর করছে, ধাক্কা দিচ্ছে। তাদের সকলের পায়ে শিকল দিয়ে বাঁধা, সেই শিকলের রঙও সাদা, বরফের মতো সাদা। তাদেরকে ভিতরে নিয়ে গেল। খানিকক্ষণ বাদে দুটো জিন আমাদের সেলের কাছে আসলো। আমরা জানি যে আমাদের সঙ্গেও এরকম কোনো কিছু একটা করা হবে, যার কারণে আমরা তখনও অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান ধরে রইলাম। কিছুক্ষণ বাদে একটা গাড়ি আসলো। সেই গাড়ির উপর আমাদের চারজনকে শোয়ানো হলো। তারপর আমাদেরকে নিয়ে একটা ভেতরের কক্ষে নিয়ে যাওয়া হলো। অন্ধকার দেখতে সেই কক্ষের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হলো। তারপর সেই কক্ষের তালা বন্ধ করে দিয়ে তারা চলে গেল। সবাই আমরা উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখছি শুধুমাত্র ওপরে বরফের এক ধরনের চাকতি দেখা যাচ্ছে, আর চারিপাশে অন্ধকার। এ কোন জায়গায় চলে আসলাম? এ কোন রাজ্য? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আগুনের গোলার মতো একটা জিনিস ব্রাজিলের হেডকোয়ার্টার্সের সামনে এসে দাঁড়ালো। দ্বাররক্ষীর সঙ্গে সঙ্গে গেট খুলে দিলেন। ভেতরে গিয়ে আগুনের নদী পার হয়ে তখন তিনি ভেতরের সিংহাসনে গিয়ে মহারাজ ক্যান্টিলিয়ার সামনে গিয়ে বললেন, মহারাজ, কুলুরুস রাজ্য থেকে মেফোর খবর আছে। তখন তিনি জানালেন, কি খবর বলো? তিনি বললেন, মাছ টোপ গিলেছে। আমরা আমাদের ষড়যন্ত্রে সফল হয়েছি। আমরা কিছুদিনের মধ্যেই আমাদের ষড়যন্ত্রে সফল হব এবং আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারব। আমাদের বিজয় আর বেশি দূরে নেই। এটা শোনার পরে সম্রাট ক্যান্টিলিয়া বললেন কি যে, তাহলে আমরা আমাদের মাকসাদে সফল হতে চলেছি। আমাদের এত বছরের এত সাধনা ফাইনালি সত্য হতে চলেছে। নাফের কি খবর? নাফের দূত তো এখনও এসে পৌঁছালো না। তার তো সমস্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। খানিকক্ষণ বাদে বরফের আগুনের মতো এক ধরনের জিনিস তাদের সামনে আসলো। ক্যান্টিলিয়া বলল কি যে, নাফের কাছ থেকে কি খবর নিয়ে এসেছো? দ্রুত বলো, আমাদের কাছে সময় নেই, আমার আর তর্স হয়েছে না। সেই জিনদূত বলল কি যে, সেখানের পরিস্থিতিও খুব স্বাভাবিক। নাফ সমস্ত কিছু খুঁজে বের করে ফেলেছে। আমরা আন্ডারগ্রাউন্ড সম্পর্কে অনেক কিছুই জানতাম না, তবে নাফ সমস্ত কিছু খুঁজে বের করে ফেলেছে। ওই রাজ্যের রাজার এক ধরনের দুর্বলতা আমরা খুঁজে বের করতে পেরেছি। আমরা যদি সিংহাসন দখল করতে পারি তাহলে ওই রাজ্যের রাজা হয়তো বিদ্রোহ করতে পারে আমাদের সঙ্গে। তবে তার দুর্বল স্থান নাফ ধরে ফেলেছে, সেটা আপনাকে এসে সেই সরজমিনে বলবে। আমাদের কাছে তিনি জানাননি। তখন দুই দূতকে বলল কি যে, ধন্যবাদ, সাব্বাস তোমাদেরকে। তাই বলে এক ধরনের পানীয় তাদেরকে উপহার দিলেন, এবং খুবই শক্তিশালী এই পানীয়। এই পানীয় সবাইকে দেন না। তারা সঙ্গে সঙ্গে সেই পানীয় নিয়ে পান করলেন। বললেন কি যে, আমরা তৃপ্ত হলাম এবং আমাদের শক্তি আরও বেশি বেড়ে গেল। ধন্যবাদ আমাদের সম্রাট ক্যান্টিলিয়া। তাই বলে তারা সেখান থেকে বেরিয়ে গেল। ক্যান্টিলিয়া এক ধরনের পানি খুশি হলে সবাইকে উপহার দেন। এই পানীয় খেলে স্বাভাবিক জিনও শক্তিশালী জিনে পরিণত হয়। এই পানি পাওয়ার জন্যই সবাই হয়তো ক্যান্টিলিয়ার কথা শোনেন, এবং এটার উৎস একমাত্র ক্যান্টিলিয়া। সেই দুইজন দূত সেখান থেকে চলে গেলেন। তিনি ইশারা দিয়ে হাওয়ায় হাত ঘোরানোর সঙ্গে সঙ্গেই 5-6 জন দূত তার সামনে এসে হাজির হলো। এগুলো ক্যান্টিলিয়ার খাস দূত। তিনি সবাইকে বললেন, তোমরা এখনই দ্রুত চলে যাও 7 কিংডমে। আন্ডারগ্রাউন্ড এবং আপার ডাউন যত রাজ্য আছে, সমস্ত রাজ্য এবং তাদের অঙ্গরাজ্যের সমস্ত রাজা এবং মন্ত্রীদেরকে আমার এখানে ইনভাইট করো। সময় এসে গেছে সময় জাগরণের, এবং আমরা বিশ্ব দখল করতে চলেছি। আমাদের এত বছরের সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে, যেটা কয়েক হাজার বছরেও কেউ পারেনি, সেটা আমি করিয়ে দেখাবো। দ্রুত তোমরা সমস্ত রাজ্য প্রধানদেরকে খবর দাও। আমাদের সবার সঙ্গে বৈঠকে বসতে হবে। সমস্ত জায়গায় আমাদের এজেন্ট পৌঁছে গিয়েছে, এমনকি কুলুরুস রাজ্যের সিংহাসন পর্যন্তও আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। তাই বলে তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন, কারণ এত বছরের সাধনা ফাইনালি একদম সফল হতে চলেছে। আনন্দনগরের আকাশ খুশিতে উচ্ছ্বাদিত, কারণ তো যুবরাজ সাধারণ কোনো মানুষ নন। তিনি হচ্ছেন জিন সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, সম্রাট ইকবালের ছেলে, এবং তাকেই এত বছর যাবৎ তারা লালন পালন করেছেন। তাদের যেন আনন্দের সীমা নেই। পুরো আনন্দনগর জুড়েই এক ধরনের আনন্দের উল্লাস বইছে। সর্দার ওসমান এবং তার স্ত্রী সোহানা ফিরে এসেছে তাদের রাজ্যে। এখানকার ক্ষমতা অন্যরকমেরই।
সম্রাট ওসমানের ক্ষমতা এই রাজ্যের সবার থেকে বেশি এবং তিনি প্রায় ৮-৯টা প্রদেশ চালান একাই এবং তার কথা সবাই শোনেন। খানিকক্ষণ বাদে আকাশ থেকে বিশাল দুটো পাখি আনন্দনগরের মেন ফিল্ডের কাছে নেমে আসলো। যে দুটো পাখিকে তারা উড়ে আসতে দেখলো, এত বড় পাখি তারা জীবনে কোনোদিন দেখেনি। এর আগে এই অঞ্চলের জিনেদের আগমন যে কোনোদিন হয়েছে সেসব বিষয়ে এই রাজ্যের কারোরই কোনো জানাশোনা ছিল না। সেই পাখি দুটোর উপর বসে আছে সালমান এবং তার স্ত্রী মারিয়া। তারা দুজন এসে সেখানে নামলো। সবাই গাছের উপর উঠে বিভিন্ন দূরে দূরে দাঁড়িয়ে সেই জিনিসগুলোকে দেখছে। এর আগে তারা কোনোদিন জিন দেখেনি। সেখান থেকে নামলো সালমান এবং তার স্ত্রী মারিয়া। মারিয়া একজন পরী, তাকে দেখতে হুবহু মানুষের মতন, কিন্তু তারা ভেবেছিল জিনদেরকে দেখতে হয়তো ভিন্ন হয়। তবে ভিন্নতা তো আছেই, তারা তো সবসময় মানুষের রূপ ধরেই মানুষের সামনে আসেন। সেখানে আসার সঙ্গে সঙ্গেই তারা চারিদিকে অসংখ্য জনসমাগমের ভিড় দেখতে পেল। তাদের সবাই উদ্দেশ্যে বলতে লাগলো, শোনো বন্ধুগণ, তোমাদের যা কিছু আছে সেটা নিয়েই আমাদের সঙ্গে তোমাদের লড়তে হবে। তোমরা মানুষ, কিন্তু তোমাদের ক্ষমতা অসীম রয়েছে সেটা আমরা জানি। তোমাদের যা কিছু আছে সেটা নিয়েই তোমরা নেমে পড়ো তোমাদের যুবরাজকে সাহায্য করতে। তোমাদের যুবরাজ আছে হয়তো পৃথিবীর কোন এক প্রান্তে এবং তিনি তোমাদের মুক্তির জন্য সাহায্য করে যাচ্ছেন এবং পুরো জিন সাম্রাজ্য এবং তার বাবাকে বাঁচানোর জন্য সকলের সহায়তা প্রয়োজন। আমাদের কাছে হয়তো জিনেদের ক্ষমতা খুব বেশি নেই, খুব অল্প সংখ্যক জিনের শক্তি আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে তোমাদের ক্ষমতাও লাগবে এবং তোমরা সংখ্যায় অনেক এবং বুদ্ধিতেও অনেক। আমরা জানি যে আমরা বিশ্ব জয় করতে পারবো। তাই বলে একটা স্লোগান দিলেন এবং পুরো আনন্দনগর চিৎকার দিয়ে উঠল। আনন্দনগরের সমস্ত যুবক যেন এক একজন বীরে রূপান্তর হয়েছে। তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে জিনেদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কারণ সময় এসেছে ক্রান্তির এবং সমস্ত বিশ্বকে এবার জয় করতেই হবে। তাদের সম্রাটকে যেভাবেই হোক ওই কারাগার থেকে বের করতে হবে এবং কুলুস রাজ্যের সিংহাসনে আবারও বিরাজমান হতে হবে। পুরো মুসলিম জিন সাম্রাজ্যকে আবার যেন অনুশাসনে আনতে হবে। সবাই চিৎকার দিয়ে উঠল। পুরো বিশ্বের এক প্রান্ত যেন সম্রাট ইকবাল এবং তার ছেলে ইউসুফের জয়ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। চারিপাশে শুধু জিন এবং মানুষের সমাগম এবং তারা একত্রিত হয়ে উঠেছে। যে সমস্ত জিন ইউসুফের পেছন পেছন এসেছিল, সমস্ত জিন এবং মানুষ একই কাতারে সমাহত হয়েছে এবং পক্ষ একটাই এবং তাদের লক্ষ্যও একটাই, সম্রাট ইকবালকে পুনরায় মুক্তি করতে হবে এবং পুনরায় জিন সাম্রাজ্যের সিংহাসনে বিরাজমান হতে হবে। পুরো কুলুস রাজ্য এক ধরনের থমথমে হয়ে আছে। মেফো লুকিয়ে আন্ডারগ্রাউন্ডে সেখানে গেল, যেখানে কিনা ইকবাল বন্দিরত অবস্থায় আছে। সে ইকবালের কাছে গিয়ে তাকে ডাক দিল। ইকবালের একটুও চিনতে বাকি রইল না এটা হচ্ছে আলকিসের সন্তান মেফো, আলকিসের একমাত্র শয়তান এবং জারজ সন্তান, যে কিনা এখন পর্যন্ত এরকমভাবে ক্ষমতার জন্য টিকে আছে। মেফোকে সে অনেকভাবে হত্যা করার চেষ্টা করেছে, কারণ মেফো তার জন্য হুমকি ছিল। মেফো একজন মানুষ হলেও ঠিক তার মধ্যে বুদ্ধিমত্তা এবং জিনেদের ক্ষমতা, কালশক্তির ক্ষমতা তার মধ্যে রয়েছে। সে সঙ্গে সঙ্গেই বলল, মেফো, তুই এখন পর্যন্ত বেঁচে আছিস? কি ষড়যন্ত্র করার জন্য আবার এখানে এসেছিস? নিশ্চয়ই তোদের কোনো ষড়যন্ত্র আছে, না হলে তো তোদের এখানে আসার কথা না। আর সম্রাট সলেমান এরকম ভুল কেন করছেন? তিনি পদে পদে ভুল করছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার ব্রেন নিশ্চয়ই শর্ট হয়ে গিয়েছে, যার কারণে তোমাদের সঙ্গে হাত মেলাচ্ছে। আমার যতটুকু মনে হয় তোমরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করার জন্য এখানে এসেছো, কারণ তোমরা তো ভালো কোনো জিন নও। আমি তোমাদের রগে রগে চিনি এবং তোমাদের রক্তের সঙ্গে আমার খুব ভালোভাবে পরিচয় আছে। মেফো তখন বলল, এই তো সাব্বাস, তুই পরিচয় এবং প্রমাণ করে দিয়েছিস যে তুই একটা মানুষের বাচ্চা এবং আমার মতো বুদ্ধিমান একজন মানুষ। আসলেই মানুষ যদি জিনেদেরকে শাসন করে না, তাহলে জিনেদেরকে মাথার লাঠির উপর নাড়াতে পারবে। তুই ভালোই ছিলি, তবে আমাদের সঙ্গে কিসের জন্য লাগতে আসলি বল? ষড়যন্ত্র করে কিভাবে তোকে হত্যা করতে চেয়েছিলাম সেদিন, কিন্তু সলেমান একটা ভুল কাজ করেছে তোকে জীবিত রেখে। তোকে জীবিত রাখলে আমাদের লস। প্রথমত হচ্ছে আমাদের সমস্ত গোপন আড্ডা, সমস্ত গোপন কিছুর খবর তুই জানিস। আর দ্বিতীয় হুমকি হচ্ছে তুই এখন সলেমানের পাওয়ারের উৎস। তোকে কিভাবে সরাতে হয় সেটা আমি দেখছি। তবে তুই বুঝে গিয়েছিস যে আমি এখানে নিশ্চয়ই কোনো শয়তানি করার জন্য এসেছি। একদম ঠিক ধরেছিস। দেখ সামনে কি হয়। তোকেও হত্যা করব, সলেমানকেও হত্যা করব এবং এই পুরো সিংহাসন যেটা কিনা এত বছর আমাদের অনুশাসনে ছিল না, সেটা আমরা দখল করব। প্রায় ৫-৬ হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই সিংহাসনে বিরাজমান হওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে তোরাই জিতে গিয়েছিস।
সেই আধিরাজের আমলে আমাদের পতন হয়েছে, এখন পর্যন্ত আমরা সিংহাসনে বিরাজ হতে পারিনি। সলেমান তখন বলল, তোরা তোরা কোত্থেকে আসলি? তোরা তো মানুষ, কয়েকশো বছর হয়েছে কালো জাদুর বলে তোরা টিকে আছিস, কিন্তু তোদের এই মাকসাদ আমি কোনোদিন পূরণ হতে দিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেফো হেসে দিল, বলল, তুই বেঁচে থাকলে না দিবি, তোকেও হত্যা করব, তোর ছেলেকেও হত্যা করব, তবে কিভাবে যে তোরা হাত ফসকে বেরিয়ে গেলি? মেফোর এরকম অট্ট হাসি মার্কা চিৎকার দেখে তিনি বললেন কি যে, শোন, তোদের মাকসাদে কোনোদিন তোরা সফল হবি না। মেফো তখন বলল, শোন, তুই এবার কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। আমি জানি তুই বলার পরেও এবার সব কাছাকাছি পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না, হয়তো অনেক টাফ হবে, তবে এবাকে তো আমি তোর মাধ্যমেই উদ্ধার করব, দেখিস। কারণ আমি খুব ভালো মতোই জানি এটা তোকে ছাড়া আর কাউকে গ্রহণ করবে না, এবং তুই যদি স্ব ইচ্ছায় এটা আমাদেরকে দিয়ে দিস তাহলে আমাদের কোনো শঙ্কা থাকবে না। তবে আমি যে শখ করছি সেই শখে যদি আগাতে পারি তাহলে তোকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। আমাকে চিনিস না তুই, আমি সমস্ত কিছু একদম নিজের নাগালের মধ্যে নিয়ে আসবো। দেখা হবে আবার কালকে সম্রাট সলেমানের সঙ্গেই, এই কক্ষেই। ভালো থাকিস। তাই বলে সে ওইখান থেকে চলে গেল। ইকবাল অনেক চিন্তায় পড়ে গেল, কারণ সম্রাট সলেমান খুব বেশি ভুল করছেন। তিনি দীর্ঘ বছর ক্ষমতায় ছিলেন, তিনি কি তার দাম্ভিকতা এবং অ্যারোগেন্সির জন্য? না না, এটা একদমই হতে দেওয়া যাবে না। তিনি একজন রক্ষীকে ডাক দিলেন, বললেন কি যে, দ্রুত সম্রাট সলেমানের কাছে খবর পাঠাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। তার হাতে ক্ষমতা আছে সেটা এক ধরনের কথা, কিন্তু ক্ষমতা যদি কোনোভাবে শয়তান জিনেদের কাছে চলে যায় তাহলে মুসলিম জিনেদের অস্তিত্বও কেউ রাখবে না, এবং সমস্ত বিশ্ব এক ধরনের খুনাখুনিতে লিপ্ত হয়ে যাবে, যেমনটা ইবলিশের আমলে ছিল। ইবলিশের আমল থেকে আধিরাজের আমল পর্যন্ত পুরোটাই যেন পুরো পৃথিবীতে এক ধরনের যুদ্ধ এবং রক্তাক্ত পরিবেশ লেগেছিল। তারা অল্পতেই খুনাখুনিতে লিপ্ত হতো। সেটা আধিরাজ আসার পর ঠিক হয়েছিল, কিন্তু আধিরাজের পরে এখন পর্যন্ত এটা ঠিকঠাক আছে। আবার যদি সেই শয়তানদের হাতে এটা চলে যায়, পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, পুরো বিশ্বের জিন সাম্রাজ্য। না না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তুমি তাড়াতাড়ি সলেমানকে খবর দাও। সে তখন বললেন, আমি কি করবো না করবো সেটা কি তোর কাছে জানবো নাকি? চুপ থাক বেটা। তখন তিনি বললেন, দেখো, তুমি হয়তো ইতিহাস জানো না, সেদিনকে ছোকরা হয়তো তুমি যাও, প্লিজ আমার এই কথাটুকু তুমি রাখো। তিনি আবার ইকবালকে ধমক দিলেন, বললেন কি, চুপ থাক, তোর মতো একজন কয়েদির কথা শুনবো নাকি আমি? সেই রক্ষী জিনটা কোনোভাবেই ইকবালের কথা শুনল না। খানিক্ষণ বাদে পাশ থেকে একজন মুরব্বী দেখতে দাড়িওয়ালা রক্ষী জিন এসে বলল কি যে, সম্রাট ক্ষমা করবেন, ও হয়তো কয়েকদিনের বাচ্চা শিশু। আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আপনার কারণেই আজকে হয়তো আমি সন্তান এবং পরিবার নিয়ে বেঁচে আছি, এবং আমরা সুখে শান্তিতে ছিলাম। কিন্তু এই স্বৈরশাসক আসার পর থেকে আমরা হয়তো ভালো নেই, কিন্তু আমি আপনার সাহায্য করতে চাচ্ছি। আপনি কি বলবেন বলেন, আমি আপনার সব কথা শুনেছি। আমি আপনার আর্জি নিয়ে উপরে যাচ্ছি, যদি পৌঁছাতে পারি তাহলে তো ভালো। আমি খুব শীঘ্রই সম্রাটকে একা একা দেখা করার জন্য অনুরোধ করব, তাতে আমার প্রাণ যাক। তবুও আমি চাই না পৃথিবীতে আবার নতুন করে কোনো দাঙ্গা বাঁধুক। তখন ইকবাল বলেন কি যে, আমি জানি আমার অনুশাসন এখনও তোমাদের মধ্যে আছে, নৈতিকতা এবং আদর্শ এখনও তোমাদের মাঝে জীবিত আছে। তুমি দয়া করে এই সাহায্যটুকু করো আমাকে ভাই, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। ইকবাল এই কথা বলার পরে সেই জিনটা সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে গেল। গভীর রাতে বরফের ওপর দিয়ে একটি বিশাল আকৃতির পাখি উড়ে যেতে দেখা গেল। সেই পাখিতে বসে আছে ফট্টাস ইউসুফ এবং হানিফাকে খুঁজে বেড়াচ্ছে। তাদেরকে কোথায় যেন দেখেছিল, সেই সমস্ত জায়গায় গিয়ে খোঁজ করেছে, কিন্তু কোথাও তাদের পাচ্ছে না। সে পুরো এলাকা জুড়ে খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না। ফট্টাস এই অঞ্চলের সমস্ত কিছু চেনে, কিন্তু মুহূর্তের মধ্যে তারা কোথায় গায়েব হয়ে যাবে। চারিদিকে খোঁজ খবর করিয়েছে, কিন্তু কোনোভাবেই তারা পাচ্ছে না। তিনি কোল্ডারকে গিয়ে কী বলবেন? তাদেরকে খুঁজে পায়নি, যে কোনোভাবেই হোক তাদেরকে উদ্ধার করতেই হবে। আর তাদের মহারাজ যেহেতু এখন পর্যন্ত জীবিত আছেন, সেহেতু কোনো মতেই সিংহাসনের এই মহারাজের কথা শোনা তাদের পক্ষে উচিত হবে না। যদিও ক্ষমতা এখনও সলেমানের হাতে রয়েছে, কিন্তু তিনি ভাবলেন এই সিংহাসনে যে বিরাজমান থাকেন, কোল্ডার শুধুমাত্র তার কথাই শোনেন, এবং বরফের যে রাজা রয়েছেন তার কথাই শোনেন। কিন্তু কোনোভাবে কি এমনটা করা সম্ভব যে তাদের সঙ্গে বিদ্রোহ করবা? কারণ আমাদের সম্রাট ইকবাল তো বেঁচে আছেন। ফট্টাসের মাথায় কিছুই ঢুকছে না। তিনি খোঁজাখুঁজি বন্ধ করে আবার রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ হচ্ছে কোল্ডারকে বিষয়টা জানাতে হবে, তারা কি তাদের নিজস্ব জায়গায় ফিরে গিয়েছে নিরাপদে।
বলার পরে, কারণ সামনের জায়গাটা তো খুবই অনিরাপদ ছিল এবং সামনে এবার রাখা আছে। সম্রাট ইকবাল তাদেরকে এটা গোপন সূত্রে রাখার জন্য বলেছিল এবং সেখানেই আছে। তিনি কি সেখানে একবার যাবেন, ওই রাজ্যে একটু ঘুরে আসবেন? তিনি বললেন, না না, এখন সেখানে যাওয়া যাবে না। আর নিশ্চয়ই হানিফা এবং ইউসুফ চলে গিয়েছে, কারণ তাদেরকে তিনি সতর্ক করেছিলেন। চলে গিয়েছে তাহলে হয়তো। সেটা ভেবেই তিনি আবার তার গাড়িটা মানে সেই ড্রাগনটা ঘোরালেন পিছনে। তিনি রওনা দিলেন কোল্ডারের রাজ্যে, তার নিজের রাজ্যে, মানে মেনাহাতির রাজ্য। সেখানে যাওয়ার পর রিপোর্ট করতে হবে, না হলে হয়তো সম্রাট কোল্ডার কি বলেন আল্লাহই জানেন। তারপর তিনি সেখান থেকে দ্রুত চলে গেলেন। তাদেরকে খুঁজে বের করাটা অবশ্য দায়িত্ব ছিল, তবে কিছু করার নেই। আর সেইখানেও যে কোনো ফায়দা নেই, কারণ হচ্ছে তারা তাদের নিজেদের রাজ্য সামলাতে ব্যস্ত। সেখানে গিয়ে কোনো ফায়দা হবে না। তাই বলে তিনি তার ড্রাগনটাকে পেছনের দিকে ঘোরালেন এবং মেনাহাতির রাজ্যের দিকে আবার রওনা দিলেন। এক এক করে সব সীমান্তের জায়গাগুলো বন্দী হয়ে যাচ্ছে। তারা দ্বিপাক্ষিক চুক্তি করতে চায়। মেফো যেহেতু আছে, সেহেতু মেফোর সঙ্গে তারা অবশ্যই চুক্তি করতে চায়। সলেমানের কক্ষে দুটো আলোকিত জিন প্রবেশ করলো ধোয়া হয়ে। ধোয়াগুলো তার সঙ্গে কথা বলছে। তিনি বললেন, কি খবর নিয়ে এসেছো বলো। সেই দূতগুলো বলল কি যে, বর্ডারের অবস্থা খুব একটা ভালো নয়। আস্তে আস্তে আমাদের সমস্ত রাজ্যগুলো কেমন যেন দখলে চলে যাচ্ছে। তিনি রেগে গিয়ে বলেন কি যে, মেফো আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে এসে এরকমভাবে আমাদের সমস্ত রাজ্যগুলো দখল করছে। তখন তিনি জানালেন, এটা মেফো বা শয়তানের কাজ নয়, এটা নিশ্চয়ই তৃতীয় পক্ষের কোনো কাজ, যারা কিনা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। তৃতীয় পক্ষ কারা হবে? তৃতীয় পক্ষ হলে তো হানিফা এবং তার দলবল হবে, কিন্তু তাদের তো কোনো সন্ধান পাচ্ছি না আমরা। আর আমরা যে রানা প্যালেসে গিয়ে হামলা করব সেটা সম্ভব না। ইউসুফ এখানে এমনভাবে বেষ্টিত করে রেখেছে যে কোনো জিনের ক্ষমতা নেই সেখানে যাবার। বেটা কি করেছে আল্লাহ জানে, আর তার বাপ ইকবাল, আমি কিছুই বুঝতে পারছি না। চলো তো এই লোকের সঙ্গে আমার কথা বলতে হবে, যে কোনোভাবেই হোক আগামীকালকে মেফোকে নিয়ে এর সঙ্গে বসতে হবে, না হলে এরা এবার সন্ধান আমাদেরকে দিবে না। এবারকে যেভাবেই হোক আমাদেরকে হাতাতেই হবে। আর কি করব সেটা আমি পরে দেখছি। তুমি এক কাজ করো, বীরবলকে ডাক দাও, বীরবল এবং মন্ত্রীকে ডাক দাও, আমার একটা বৈঠকে বসতে হবে। বৈঠক না করলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর আমাদের যেসব বন্ধুরাষ্ট্র আছে সবাইকে খবর দাও। একটা দ্বিপাক্ষিক চুক্তিদের সঙ্গে করবো কিনা সেটা বুঝতে পারছি না। কালকে আমি বৈঠক শেষে মেফোকে পাঠিয়ে দিব, আর কি হবে সেসব বিষয়ে আমি সমস্ত কিছু জানিয়ে দিব। তারপর সেই দুজন দূত চলে গেলেন। এই দুজন দূত হচ্ছে সলেমানের সব থেকে খাস দূত, এবং সলেমান কি করেন আর না করেন সমস্ত কিছু এরা জানে। এরা সঙ্গে সঙ্গেই তাকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ বাদে বীরবল প্রবেশ করলেন। বললেন কি যে, বীরবল, আমি বুঝতে পারছি না আসলে কি করব। তুমি কালকে সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীবর্গকে ডাক দাও, এবং সেখানে মেফো উপস্থিত থাকবে। আর আমরা ইকবালের কাছে শেষবারের মতো যাব। তিনি যদি এবার সন্ধান না দেন তাহলে আমরা তাকে হত্যা করব। কারণ হচ্ছে এই লোককে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, আমাদের জন্য থ্রেডি। কারণ হচ্ছে এর ছেলে যদি কোনোভাবে একে উদ্ধার করতে পারে, উদ্ধার তো করতে অবশ্যই আসবে, তবে একে আমরা জীবিত কোনোভাবেই এখান থেকে যেতে দেব না। একে কালকেই আমরা হত্যা করব যদি ওইটার সন্ধান আমাদেরকে না দেয়। তারপর সেখান থেকে সে চলে গেল। বীরবল বলল কি যে, যথা আজ্ঞা মহারাজ, আমি সমস্ত কিছুর খোঁজ জানাচ্ছি, আর মেফোর ওপর আমরা কড়া নজর রেখেছি। তবে আমার যতটুকু মনে হয় যে এই ক্রান্তিকাল মুহূর্তে আমাদের হয়তো ক্যান্টিনের সঙ্গে হাত মেলানো উচিত হবে। কিন্তু তার আগে যদি আমরা এবাকে হাত করতে পারি, তাহলে তারা হয়তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও সেটা আমরা তাদেরকে হত্যা করে মিটিয়ে ফেলতে পারবো। আপনি কি বলেন? সম্রাট সলেমান বলল, আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছো, তবে আমাদেরকে কালকে একবার শেষবারের মতো ইকবালের সঙ্গে দেখা করতে হবে। আর মেফোকে আমি দেখছি কি করা যায়। তুমি এখন এখান থেকে যাও, ঠিক আছে? তারপর সে ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে আরও একটি ধোঁয়া প্রবেশ করলো। সলেমান সেটাকে দেখে চমকে গেল, কারণ সলেমানের রুমে সবার আসার অনুমতি নেই। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা রক্ষী জিন সেই ধোঁয়াটাকে ধরে ফেলল এবং ধরে তাকে মারধর করতে শুরু করলো। সে মুরব্বী জিনটা বললেন কি যে, মহারাজ, আমাকে ভিতরে আসতে দিন, আমি কারাগারের দ্বাররক্ষী, আমাকে দয়া করে আসতে দিন, গোপন খবর আছে। আপনি যদি এই খবরটা না পান তাহলে হয়তো আপনার অনেক বড় বিপদ হতে চলেছে। সম্রাট সলেমান হেসে দিলেন, বললেন কি যে, আমার বিপদ? তুই কোত্থেকে এসেছিস? তুই সামান্য একজন রক্ষী হয়ে তুই আমার ঘরে প্রবেশের এত বড় সাহস করেছিস? একে এখনই কারাগারে নিক্ষেপ করো। তোর এত বড় সাহস, তুই কার তরফ থেকে এসেছিস? তিনি তখন বললেন, আমি ইকবালের তরফ থেকে এসেছি, দয়া করে আমার কথা শুনুন, আপনার সামনে অনেক বড় বিপদ। তখন তিনি বললেন, বিপদ? আমার আবার কি বিপদ হবে? আমি পুরো মুসলিম জাহানের সম্রাট, আমার কোনো বিপদ নেই। দয়া করে এখান থেকে ওকে নিয়ে যাও,
আমার মাথা ব্যথা করছে প্রচণ্ড। এমনিতেই এত বিপদ নিয়ে মাথায় বসে আছি, আর ইনি এসেছে আমার বিপদের কথা বলতে। তখন তিনি বললেন, আমি ইকবালের কাছ থেকে গোপন খবর নিয়ে এসেছি, আপনি দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না। তিনি এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বললেন, এই ওকে ছাড়ো ছাড়ো, ভেতরে নিয়ে আসো, আর তোমরা এখান থেকে যাও। তখন তিনি চলে আসলেন সামনে, এসে বললেন, ইকবাল আপনাকে তলব করেছে, একা একা আপনাকে একা একা যেতে বলেছে, আপনার নাকি সামনে ঘোর বিপদ, সেজন্য আমাকে এখানে পাঠিয়েছে। দয়া করে আপনি ভুল বুঝবেন না। আমি জানি যে আপনি হয়তো পদে পদে অনেক বড় বড় ভুল করছেন। আপনি মেফোকে রাজ্যে ঢুকতে দিয়ে ভালো কাজ করেননি। মেফো হচ্ছে শয়তান জিন, ওকে আমি খুব ভালোভাবে চিনি। আপনি এমন কাজটা দয়া করে করবেন না। তখন তিনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন, কি, ইকবালের কাছ থেকে তুই এই খবর নিয়ে এসেছিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস সাধারণ একজন রক্ষী জিন হয়ে? তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? তিনি বললেন, সম্রাট, আমি জানি আপনি এই মুসলিম বিশ্বের সম্রাট, তবে আপনার ভুলগুলো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আপনার সামনে বড় দুর্দিন। আপনি দয়া করে আমাদের ইকবালের সঙ্গে দেখা করুন, দয়া করে, যদি বাঁচতে চান। সঙ্গে সঙ্গে সম্রাট সলেমান রেগে গেলেন, বললেন কি যে এত বড় কথা, তুই আমাকে বাঁচানোর জন্য এখানে এসেছিস? তুই সামান্য একজন রক্ষী জিন হয়ে। সঙ্গে সঙ্গে এই 4-5 জন এসে তাকে ধরে ফেললো, বলল কি যে এই শয়তানের বাচ্চাটাকে এখনই কারাগারে নিক্ষেপ করো। এত বড় বড় কথা বলে, এত বড় সাহস! তারপর তাকে নিয়ে গেল। সেই মুরব্বী জিনটা বললেন কি যে, মহারাজ, আপনি ভুল করবেন না, আপনি ভুল করছেন, আবার পৃথিবীতে একটা যুদ্ধ লাগাবেন আপনি। এই কথা বলার পর তার আরও বেশি রাগ হয়ে গেল, বলল কি যে একে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, শুধু কারাগারে নয়। তখন তারা ওকে ওখান থেকে নিয়ে গেলেন। সম্রাট সলেমানের দাম্ভিকতার জ্বালায় নিজের চোখের উপরের পর্দাটি তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বিছানায় গেলেন ঘুমাতে। তার কোনো কিছুই ভালো লাগছে না, চারিদিকে যেন এক ধরনের অন্যরকম আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। একদিকে ইউসুফ এবং হানিফা তাদের সমস্ত রক্ষী নিয়ে আমাদেরকে হামলা করার চেষ্টা করছে, কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন না যে চারিদিকে কি হচ্ছে। দূতরা যেসব খবর নিয়ে এসেছে সেই খবরগুলো আসলেও সত্য কিনা, কারণ বর্ডারের চারিদিকে উত্তপ্ত হয়ে আছে। একটা একটা করে রাজ্য দখল করে নিচ্ছে। অলরেডি 14টা রাজ্য হানিফা দখল করে নিয়েছে। দখল করে নিয়েছে বলতে এরা হানিফারই ছিল, কিন্তু একে একে সমস্ত রাজ্যগুলো তারা হারিয়ে ফেলছে। এদিকে মেফোর দলবল সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, ক্যান্টিলিয়ার সমস্ত কিছু দখল করে নিচ্ছে। ক্যান্টিলিয়ার ক্ষমতা কতটুকু বেড়েছে সেই বিষয়ে তাদেরকে মেজারমেন্ট করতে হবে, কারণ তিনি এসব বিষয়ে খবর খুব একটা বেশি রাখেন না। তবে রাজনীতি করতে গেলে এইসব বিষয় নিয়ে খবর তাকে রাখতে হবে। সে তার চারিদিকে দূত লাগিয়ে রেখেছে। ক্যান্টিলিয়ার ক্ষমতা আগের থেকে কয়েকশো গুণ বেড়েছে। তাদের দর্পি স্টেশনগুলো কোনোভাবেই হাতের নাগালে তারা আনতে পারছে না, আর সমস্ত রাজ্যগুলো আস্তে আস্তে তাদের হারাতে হচ্ছে। চারিদিকেই বিপদ। এরকম বিপদের মুহূর্তে ক্যান্টিলিয়ার সঙ্গে হাত মেলানোই হচ্ছে সব থেকে ভালো কাজ। তিনি তার স্ত্রীকে এই সমস্ত কিছুই বলতে লাগলেন। তার স্ত্রী বললেন কি যে, তুমি একবার ইকবালের সঙ্গে দেখা করো, আমার কোনো কিছুই না ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এরা তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, আর ক্যান্টিলিয়া ভালো কোনো লোক নয়, সেটা তুমিও জানো, আমিও জানি। সলেমান তখন বলেন, আমি নিশ্চয়ই কোনো ভালো লোক? আমি যা করেছি ক্যান্টিলিয়া তার এক ভাগও করেনি। আমার বড় শয়তানের সঙ্গে হাত ছিল, আর ক্যান্টিলিয়া তো তার সামান্য মন্ত্রী ছিল, তার উপদেষ্টা ছিল। দেখো আমি কি করি। আমি এত সহজে সব কিছু ছেড়ে দিতে পারবো না, তাই না? আমি ক্যান্টিলিয়াকেও খেয়ে দিব এবং তার পুরো সাম্রাজ্যকে খেয়ে দিব। একবার তার সঙ্গে হাত মিলাই না, দেখোই না কি হয়। তখন তার স্ত্রী বললেন, যা ভালো মনে হয় তাই করো, তবে আমার মনে হয় একবার ইকবালের সঙ্গে তোমার দেখা করা উচিত। আর বর্ডারে যেসব হামলা হচ্ছে, আমাদের রাজ্য উত্তপ্ত হয়ে আছে, সেসব ইকবাল বা তার ছেলে ইউসুফের কারণে নয়, আমাদের হানিফার কারণেও নয়। এটা নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে। আপনি একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন। সলেমান বললেন কি যেন, পরীর মতো থাকো, এত অদ্ভুত কথা বলো কিসের জন্য? রাজনীতির ভেতরে মাথা গলাতে নেই, তুমি তোমার মতো থাকো। তিনি কারোর কোনো কথা শুনলেন না, তিনি ঘুমাতে চলে গেলেন। আসলেই তার চোখের উপর বড় ধরনের এক ধরনের দাম্ভিকতার পর্দা আমি দেখতে পাচ্ছি। বিষয়টা কেমন হবে কিছুই বুঝতে পারছি না। সলেমানের স্ত্রী সেটা বলে ঘুমিয়ে গেলেন। আন্ডারগ্রাউন্ডের রাজ্যতে খবর চলে এসেছে। একজন দূত নাফকে এসে বলল, আমাদেরকে সম্রাট এরকম খবর দিতে বলেছেন। এবং সেই দূত সেই রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, আমাদের কাছে খবর আছে, আমাদের সম্রাট ক্যান্টিলিয়া আপনাদেরকে তলব করেছেন। একটা জরুরি বৈঠক বসবে। আমাদের মনে হয় খুব শীঘ্রই আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে, কারণ যুদ্ধ সন্নিকটে। সম্রাট সলেমান আমাদের টোপ গিলেছে এবং আমাদের যতটুকু মনে হয় বিশ্ব সাম্রাজ্য আমরা দখল করে নিতে পারব।
যদিও আজকে থেকে 30-40 বছর আগে আমাদের কাছে কিছুই ছিল না, ইকবাল আমাদের সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছিল। আমাদের 7টা আন্ডারগ্রাউন্ড রাজ্যের মধ্যে এখন মাত্র আছে একটা। এটা সম্পর্কেও ইকবাল জানত। যদি ষড়যন্ত্র না করতো তাহলে এটাও হয়তো গুড়িয়ে দিত, কিন্তু রক্ষা করেছে। সম্রাট সলেমানই আমাদেরকে রক্ষা করেছে। তিনি যদি না থাকতেন আমাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যেতেন। এই সম্রাট ইকবাল এত বড় ধূর্ত লোক ছিলেন, কি আর বলবো, কোনোভাবেই আমাদেরকে টিকতে দিত না। তা দূত, তুমি গিয়ে দ্রুত ক্যান্টিলিয়াকে জানাও আমরা খুব শীঘ্রই তাদের রাজ্য যেতে চলেছি এবং বৈঠকে আমরা অংশগ্রহণ করব। আমাদের পূর্ণ ক্ষমতা প্রয়োজন। আমরা এতদিন আন্ডারগ্রাউন্ডে বন্দির মতোই ছিলাম, আমরা পূর্ণ ক্ষমতা নিয়ে আবার জেগে উঠব। এরকম করে প্রায় 7 কিংডমের প্রত্যেকটা জায়গায় খবর চলে গেল যে সম্রাট ক্যান্টিলিয়া তাদেরকে বৈঠকে ডেকেছেন এবং এটাই হচ্ছে ফাইনাল বৈঠক। এরপরে আমরা মাথা উঁচু করে পুরো বিশ্ব শাসন করতে পারবো। এতদিনের ক্ষমতা, প্রায় 5000 বছর ধরে আমাদের অস্তিত্বকে আমরা বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা করেছি। এবার আমরা ক্ষমতাকে আমাদের নিজের মুঠোয় করব। সাউথের সবথেকে বড় দর্পি স্টেশন, নিচে বেশ কিছু জিন শিশু কান্না করছে। তারা একটু আগেই প্রোডাকশন হয়ে বেরিয়েছে। এর আগে প্রায় কয়েকশো ব্যাচ তারা তৈরি করেছে, কিন্তু এবারের ব্যাচটা একটু বিশেষ এবং স্পেশাল। তাদের মধ্যে এক ধরনের বিশেষ ক্ষমতায়ন করা হয়েছে। এটা এখানকার এক বিজ্ঞানী করেছেন। তিনি রিসার্চ করে বের করিয়েছেন যে এর পরে যত দর্পি সন্তান জন্ম নেবেন তারা আগের জিনগুলো থেকেও কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করবেন, কারণ এই রিসার্চটা তাদের জন্য খুব বেশি হেল্পফুল। তিনি যখন দর্পি মাদারগুলোর মধ্যে এই জিনিসগুলো পুশ করেছেন, তারপরেই যে সন্তানগুলো জন্ম নিয়েছেন তারা কয়েক সেকেন্ডের মধ্যেই বড় হয়ে যাচ্ছে এবং ভূমিষ্ঠ হবার পরেই তারা এক ধরনের ভিন্ন ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করছেন। যেটা দেখে তারা বেশ খুশি হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গেই উল্লাস করতে লাগলেন, কারণ যে শিশুগুলো কান্না করছে একটু আগেই তারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এবং তারা নিচে পড়ার সঙ্গে সঙ্গেই হাঁটা চলা শুরু করেছে। এর আগে যেসব দর্পি বাচ্চাগুলো ছিল তাদের বড় হতে 1-1.5 মাস সময় লাগত এবং তারা সেনা জিনি ছিল এবং তাদের ক্ষমতা এখনকার জিনগুলো থেকে 5 গুণ কম ক্ষমতা ছিল। কিন্তু এখন যেসব জিন তৈরি হচ্ছেন তারা হচ্ছে অন্য রকমের ভিন্ন ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এবং এর আগে যেসব সেনারা তৈরি হয়েছে তাদেরকে পাশের বিশাল এক মাঠে ট্রেনিং দেওয়া হচ্ছে। বড় দর্পি স্টেশনের এই খবরটা তারা দ্রুত নাফ এবং ক্যান্টিলিয়ার কাছে পৌঁছে দিতে বলল, কারণ হচ্ছে এটা খুব দ্রুত প্রয়োজন। তাদের কাছে সময় খুব বেশি একটা নেই। এরকম বড় আবিষ্কার যে হয়েছে সেটা ভেবেই তারা অন্ধ হয়ে যাচ্ছে, কারণ এরকম আবিষ্কার তাদের কাছে নতুন এবং এটার মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করে ফেলতে পারবে। তারা সবাই অট্ট এবং পৈশাচিক হাসি দিয়ে ফেটে পড়ল এবং খবরটা ক্যান্টিলিয়ার কাছে একটা পাখির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো। পুরো বিশ্ব জুড়ে এক ধরনের থমথমে পরিবেশ। এদিকে যে এরকম ষড়যন্ত্র চলছে সেসব বিষয়ে সম্রাট সলেমানের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। তিনি আছেন তার ক্ষমতার পর্দা নিয়ে, এত বছর শাসন করেছেন, ভেবেছেন যে তিনি হয়তো আরও কয়েকশো বছর শাসন করতে পারবেন। তবে ওই যে একটা কথা আছে না, যখন কোনো শাসক দীর্ঘ বছর ক্ষমতায় থাকেন তখন তার চোখের উপর এক ধরনের পর্দা এঁটে যায় এবং তখন তার পতন নিশ্চিত হয়। তিনি সেটা বুঝতে পারছেন না। বিশ্বের প্রতিটা অঞ্চলে কেমন যেন থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে আছে। ওদিকে ইউসুফ, হানিফা এবং সবাই বন্দী। কার কাছে বন্দী? এদিকে কোল্ডারের রাজ্যেও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। সম্রাট সলেমান তিনি তার নিজের ভুলগুলো ধরতে পারছেন না। পুরো কুলুস রাজ্য যেন এক ধরনের যুদ্ধ প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ষড়যন্ত্রের গন্ধ সম্রাট সলেমান নিজেই পাচ্ছেন না। অর্ধেক বিশ্ব প্রায় খারাপ জিনদের হাতে চলে গিয়েছে, যেমনটা আজকে থেকে 30-40 বছর আগে হয়েছিল। এবং তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তিনি কে, সম্রাট কুরলুস বুঝতে পেরেছিলেন বলেই তার পূর্বপুরুষদের কাছে ক্ষমতার এক ধরনের সাহায্য চেয়েছিলেন এবং তারা দেখিয়ে দিয়েছিল ইকবালকে। ইকবাল এক ক্রান্তিকারীর নাম, কিন্তু ইকবাল কি পারবে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে, সমস্ত ষড়যন্ত্রের গোড়া থেকে উপড়ে ফেলতে? কিন্তু না, সেটা হয়তো খুব সহজেই সম্ভব না। সামনে দেখতে পাচ্ছি ইকবালের মৃত্যু এবং এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ। কি হতে চলেছে পুরো বিশ্ব জুড়ে? মুসলিম জিন সাম্রাজ্য কি আবার বিপদে পড়তে চলেছে? আমাদের ইউসুফ বন্দী, ইকবাল বন্দী। সামনে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন।
দেখা হচ্ছে 8 নম্বর এপিসোডে। 8 নম্বর এপিসোডে কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এত ভালোবাসায় জিনেদিনা সিজন 3 আজকে এই পর্যন্ত। এর পরবর্তীতে কি হবে জানতে হলে সবাই অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আর আমি দুঃখ প্রকাশ করছি বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা জানি যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং চারিদিকে শুধুমাত্র পানিবন্দী মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আশা করি দেশের এই পরিস্থিতি খুব দ্রুতই সেরে উঠুক। আপনারা সবাই দোয়া করবেন। দেশবাসীর মঙ্গল কামনায় আজকের পর্ব শেষ করছি। ধন্যবাদ সবাইকে।